কোন কোন রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক প্রয়োজন বা ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন, যেমন বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, ফেসিয়াল পালসি, অর্থোপেডিক রোগ, বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যা, আইসিইউতে অবস্থানকারী রোগীর জন্য, তারপর পা বাঁকা যেমন ক্লাব ফুট, গাইনোকোলজিক্যাল সমস্যার মধ্যে যেমন প্রেগনেন্ট অবস্থায় কোমর ব্যথা হয়ে থাকে, সেই সময় কোনো ধরনের ওষুধ খাওয়া যায় না, সেই সব ক্ষেত্রে কোমর ব্যথার আর খুবই ইফেক্টিভ সায়েন্টিফিক এবং এভিডেন্স বেসড ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি, যেটা আমাদের দেশে কেউ জানেই না। পর সেরেব্রাল পালসি বা সিপি, বার্ধক্যজনিত সমস্যা, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা যেমন অ্যাজমা, নিউমোনিয়া, সিওপিডি, ব্রঙ্কিওটেসিস, এগুলোর ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন হয়। আবার আরও যেমন হার্টজনিত সমস্যা যেমন অ্যানজাইনা, হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একটা পেশেন্টের যদি কেউ এক্সারসাইজ করে, সাপোজ একটা হার্টের পেশেন্ট একটু হাঁটলেই তার হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বুক ধরপড় করে, তো ফিজিওথেরাপির কাছে আসলে যারা কার্ডিও পালমোনারি ফিজিওথেরাপিস্ট আছেন তাদের কাছে আসলে তারা প্রথমে তার এক্সপেক্টেড হার্ট রেট কতর মধ্যে রাখতে হবে এবং কী পরিমাণ এক্সারসাইজ করলে সে তার এই ডিজিজ নিয়ে কাজ করে যেতে পারবে সেটাই করে থাকেন। তারপর নিউরোলজিক্যাল সমস্যা, স্পাইনাল কর্ড ইনজুরি, সেরেব্রাল অ্যাটাক্সিয়া, গুলিয়ান-বারি সিনড্রোম, পার্কিনসন, এগুলোতে ফিজিওথেরাপির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মানে এই না যে অন্য কোনো স্পেশালিস্টের কোনো ভূমিকা নেই, নিউরোলজিস্ট বা যেমন নিউরোলজিক্যাল সমস্যা নিউরোলজিস্টের কোনো ভূমিকা নেই এটা বলা যাবে না। নিউরোলজিস্ট তার ওষুধগুলো যেই মেডিসিনগুলো দরকার সেগুলো দিয়ে দেবেন এবং পাশাপাশি তার যেই সিমটমগুলো আছে বাদবাকি সেগুলো ম্যানেজ করার জন্য ফিজিওথেরাপি প্রয়োজন। যেমন পার্কিনসন ডিজিজের মধ্যে পেশেন্টের মাসেলগুলো ওয়াস্টিং হতে থাকে, তো সেই মাসেল ওয়াস্টিং প্রিভেন্ট করা, মাসেল পাওয়ার বাড়ানো, এই সবগুলোই কিন্তু ফিজিওথেরাপিস্ট করে থাকেন। তারপর গুলেন-বেরান সিনড্রোমে মাসেলগুলো এতই উইক হয়ে যায় পেশেন্ট দাঁড়াতেই পারে না, তো পেশেন্টগুলোকে স্ট্রেনথেন করা, স্ট্রেনথেনিং এক্সারসাইজ করানো, কীভাবে করায়, কোন পজিশনে করতে হবে, কীভাবে করতে হবে, সেগুলোর কোন মাসেলের করতে হবে। দেখা গেছে ফ্লেক্সর গ্রুপের হ্যান্ডের মধ্যে ফ্লেক্সর গ্রুপের মাসেল আছে, এক্সটেন্সর গ্রুপের মাসেল আছে, এই মাসেলগুলো কোনটার বেশি দরকার যদি দেখা গেছে সেগুলো না জানে, কোনটা ফ্লেক্সর গ্রুপের মাসেল, কোনটা ফ্লেক্সর গ্রুপের কোন মাসেলটা স্পেসিফিকলি বেশি উইক হয়, ওই মাসেলটার কোন পজিশনে নিয়ে এক্সারসাইজ করতে হবে সেটা জানতে হবে, কি ডোজে করতে হবে সেটা জানতে হবে। এগুলোর জন্য ব্যাচেলর ডিগ্রি মাস্ট জরুরি। যেমন একটা এক্সাম্পল দিই ওষুধ নিয়ে, কোনো একটা ওষুধ যেমন সাপোজ নাপা আমরা খেয়ে থাকি বা জ্বরের জন্য, ব্যথার জন্য, বা কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল ফিভারের জন্য বা সাপোজ নিউমোনিয়ার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি। তো সেক্ষেত্রে যেমন একটা ওষুধের ডোজ আছে, সাপোজ আমরা 500 মিলিগ্রাম খেলে এই ওষুধটা কাজ করবে, জ্বরটা কমবে, এই রোগটা কমবে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার বারবার 200 মিলিগ্রাম বা 300 মিলিগ্রাম করে দেন সেক্ষেত্রে কিন্তু এফেক্টটা পাওয়া যাবে না, শুধুই লস। ঠিক তেমনি ফিজিওথেরাপি চিকিৎসক সেই ডোজটা নির্ধারণ করে দেন যে কোন এক্সারসাইজটা কতবার করতে হবে, 5 বার করতে হবে, 10 বার করতে হবে, 15 বার করতে হবে, কত রিপিটেশন করতে হবে, কত সেট করতে হবে এবং কোন ইন্টেন্সিটি করতে হবে সেটা সেট করে দেন। এর জন্য দেখা গেছে যত্র ফিজিওথেরাপি সেন্টার থেকে ফিজিওথেরাপি নিলেই হয় না, এই জন্য আপনার গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছ থেকে আপনার ট্রিটমেন্ট নিতে হবে। তারপর প্যারালাইটিক পোলিও, মেনিনজাইটিস, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এগুলোর বাচ্চাদের জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস, রিকেটস, ডাউন সিনড্রোম, এগুলোতেও আমাদের ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ রোলস প্লে করে। অবশ্যই এখানে যারা ফিজিশিয়ান আছেন বা মেডিকেল ডক্টর আছেন তাদের পাশাপাশি আমাদের এই ভূমিকাগুলো ওনাদের বাদ দিয়ে আমরা একদম পুরোপুরি ম্যানেজ করব বা ওনারা আমাদের বাদ দিয়ে পুরোপুরি ম্যানেজ করবেন ফুললি হয় না। বিদেশে হয় কি যে পেশেন্টগুলো প্রথমে তাদের যেই ম্যানেজগুলো আছে মেডিসিন দেওয়ার এইগুলা সেগুলো দিয়ে তারা ফিজিওথেরাপির কাছে রেফার করে যায় যে আমি এই পেশেন্টের এই কন্ডিশনগুলো পেয়েছি, আপনারা ফার্দার আপনারা এটাকে অ্যাসেসমেন্ট করে দেন আপনার মতো ট্রিটমেন্ট করো। এইভাবে আর কি জিনিসগুলো হয়ে থাকে, রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যেটা আমরা বলে থাকি সেইগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে তো ওই রকম সুযোগ নাই। দেখা যাক ওদের ভবিষ্যতে কি হয়। তো এই রোগের ক্ষেত্রে দেখা গেছে ট্রিটমেন্টগুলো হয়ে থাকে। কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা দেখা গেছে পেশেন্টগুলো অনেক দিন
ধরে ব্যথার ওষুধ খেতে থাকে, রোগীগুলো ভালো হয় না। তো দেখা গেছে তার হয়তো মেকানিক্যাল পেন, সেটার দেখা যাচ্ছে তার কোনো একটা মাসেলের তার একটা জায়গায় একটু হয়ে গেছে, কি বলে স্পাজম হয়ে গেছে বা নট হয়ে আসছে বা গুটি বেঁধে আছে। তো ওই জায়গায় দেখা যাচ্ছে ডিটিএফএম দিয়ে মাসেলগুলোকে রিলিফ করে দেওয়া যায়, কিন্তু এই ওষুধ খেয়ে খেয়ে সেই গুটিগুলা বা নট যে হয়ে গেছে সেটা কিন্তু ভাঙা যায় না বা রিলিজ করা যায় না। এর জন্য ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে এসে শরণাপন্ন হয়ে দেখা যায় ট্রিটমেন্ট নিলেই পেশেন্টের অনেক টাকা বাঁচে, অনেক সময়ও বাঁচে। আরও পরবর্তী স্লাইডগুলোতে, লাস্টের দিকে যে স্লাইডগুলো আছে সেখানে কিছু উল্লেখ করব যে কি কি আছে ট্রিটমেন্ট।